তৃণমূলে তো বাড়াবাড়ি করছে। আজকে যদি ওই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একটা পোস্টের যদি কিছু হয়ে যায় তাহলে তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। কংগ্রেসে কিন্তু একটা পোস্ট নয়, কংগ্রেসের সব কটা পোস্ট, আর কংগ্রেসে কিন্তু কোনো ল্যাম্প পোস্ট নেই। যদি ওয়ান নেশন ওয়ান ভোট করে দেয় তারপরে আপনার কথা বলারই অধিকার থাকবে না। তো আমাদের আগে আমার মনে হয় ঘরটাকে বাঁচানো উচিত। বিজেপিকে উৎখাত করে, বিজেপিকে শেষ করে আমরা নতুনভাবে আবার শুরু করব। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জল্পনা উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও কংগ্রেসে যোগদান করবেন, অর্থাৎ প্রায় 28.5 বছর পরে কি ঘরের মেয়ে আবারও ঘরে ফিরতে চলেছে। আর যদি সেটাই হয় তাহলে এই রাজ্যের কংগ্রেসের কর্মী, সমর্থক বা একেবারে গ্রাউন্ড স্তর থেকে যারা এতদিন কংগ্রেসটাই করে চলেছেন, যারা এই 15 বছর তৃণমূলের জামানায় তৃণমূলের হাতে মারও খেয়েছে যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকেরা, তারা এই বিষয়টাকে কিভাবে নেবে, বা একেবারে সোজা কথায় বলা যায় যে নিচু স্তরের কর্মী সমর্থকদের ওপর এর কি প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী। তিনি এই গোটা বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন, কি ভাবছেন, কথা বলবো। দিদি, যে বিষয়টা বললাম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকেই তার জন্ম, তারপরে তিনি নিজেই দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস গঠন। এখন আবারও জল্পনা শুরু হয়েছে যে ঘরের মেয়ে কি ঘরে ফিরতে পারে, আর যদি ফেরেও আপনার কি মনে হয় যে একেবারে গ্রাউন্ড স্তরের যে সমস্ত কর্মীরা যারা আজীবনকাল ধরে কংগ্রেসটাই করে চললেন, যারা মারও খেয়েছেন তৃণমূলের হাতে, তাদের ওপর কি কোনো প্রভাব পড়বে বা তারা বিষয়টাকে কিভাবে নেবে? দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভেবেছিলাম, মানে আমরা বলতাম আর কি একটা সময় যে তৃণমূলে তো বাড়াবাড়ি করছে। আজকে যদি ওই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একটা পোস্টের যদি কিছু হয়ে যায় তাহলে তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। আজকে কংগ্রেস আমরা ক্ষমতায় নেই 50 বছর, কিন্তু তাও আমরা বুকের পাটা নিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইটা করেছি। তো এমতো অবস্থায় আজকে যদি কেউ আসতে চায়, দেখুন আমাদের বিরোধিতা, আমরা এক একজন, যেমন আমি কংগ্রেস করি, কংগ্রেসের স্বার্থে আমরা কথা বলবো। কংগ্রেসের বিরোধী যারা, আমরা তাদের সাথে বিরোধিতা করব। এখন যদি কেউ আমার দলে আসতে চায়, আগেও যেমন অনেকে এসছে, আমরা দলে নিয়েছি, এমন তো নয় যে দলে আমরা নিইনি বা জায়গা হয়নি। অনেক টিএমসির কর্মীরা এসছে, অনেকে সিপিএমের কর্মীরা যোগ দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা যোগ দিয়েছে। তো এখন যে একটাই পোস্ট যেটা টিএমসি ধরে রেখেছিলেন, মানে টিএমসিতে ছিল আর কি, তো উনি যদি আসতে চান আমরা নিশ্চয়ই নেব। তবে একটা কথাও বলবো যে কংগ্রেস দলের যে আইডিওলজি, যার সাথে মানে আমরা কোথাও না কোথাও মমতা ব্যানার্জির সেই আইডিওলজি হয়তো আমরা মানিয়ে নিতে পারিনি। কারণ কি, এই যে পঞ্চায়েতে কখনো 73টা খুন, কখনো মানে আমরা বাই ইলেকশনে বোমে উড়ে যেতে দেখেছি একটা বাচ্চা মেয়েকে। তো এই জায়গাগুলোতে বিরোধিতা তো ছিলই, আর অত্যাচারিত হয়েছে আমাদের যারা কর্মীরা, গ্রামগঞ্জের বা যারা গ্রাউন্ড লেভেলের বা গ্রাস রুটের যেটাকে বলা হয়। কিন্তু আলটিমেটলি যদি এখন টিএমসি দলটা কাউকে না কাউকে কোথাও তো যেতে হবে। তো আমাদের দলে যদি আসে, ইন্ডিয়া জোটে এতদিন অনেক স্বপ্ন দেখেছে, আমরাও বরাবর বলেছি আপনি কেন এই ভুল করছেন, আপনি কংগ্রেসে চলে আসুন। এসে আপনি প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন তো পূরণ হবে না, আপনাকে লিডার রাহুলজিকেই মানতে হবে। তো আপনি এসে তাকেই, বসন্তের কোকিল বলে লাভ নেই তো। আজকে নিজের মানে ওই যেটা বলে না কি, যাত্রা ভঙ্গ কার হলো তাহলে, মানে আমাদের তো বলতে হয়। তো এখন ঘটনা হলো, দেখুন একটা জিনিস বলবো আমি, যে
এটা ভুলে গেলে চলবে না। আসতেই পারেন কংগ্রেসে, যে কোনো কেউই আসতে পারেন। কংগ্রেসে কিন্তু একটা পোস্ট নয়, কংগ্রেসের সব কটা পোস্ট, আর কংগ্রেসে কিন্তু কোনো ল্যাম্প পোস্ট নেই। তো কংগ্রেসের পোস্টের মর্যাদা আমরা সবাই, যারা এই দুর্দিনে কংগ্রেসকে আমরা মানে এই দলটাকে, এই সিম্বলটাকে নিয়ে পথে ঘাটে সেটা আমরা নির্ভীকভাবে, যেইভাবে আমার কর্মীরা লড়াই করেছে, আমাদের কংগ্রেসের কর্মীরা, আমরা সবাই এক একজন সৈনিক। তো আগামী দিনেও আমাদের কংগ্রেস কর্মীরা সেই জায়গাতেই থাকবে। এমন কিছু আমরা জানি যে এটা নিশ্চয়ই হবে না যে আজকে অন্য দল থেকে এলো, এসে আমাদের উপর হম্বিতম্বি করলো, নট দ্যাট। কারণ কি, দলটা আমরা ভালোবেসে করি, কংগ্রেস আমরা যারা করি, এবং বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে আজকে কংগ্রেসের এই অবস্থাটা কেন বা কাদের জন্য। তো বেইমানে ইতিহাস আমরা ভুলে যাই না। তবে আমরা এটাও বলি সাথে, বাবা তো বাবাই থাকে, আর বাবার ছেলে মেয়েরা অনেকে দুষ্টু হতে পারে, অনেকে হয়তো ওই যে হয় না, দেখবেন বিয়ের পরে ঘর জামাই চলে যেতে পছন্দ করেন, যে ঠিক আছে যে আমি আমার শ্বশুরমশাইয়ের টাকা দিয়ে চলবো, কিন্তু সেটা বেশি দিন নয়। দেখবেন যে বউকে লুকিয়ে হলেও বাবা মাকে কিন্তু অল্প স্বল্প টাকা পাঠায় কিন্তু, তাই না? এটা যেরকম সত্যি, ঠিক একইভাবে বাবা মা কখনোই তার সন্তান যদি তাকে ওই বৃদ্ধাশ্রমেও ছেড়ে দিয়ে আসে, বাবা মা সে যখন এসে ক্ষমা চায়, বাবা মা তাকে ক্ষমা করে দেয়, কারণ বাবা মা তো বাবা মাই হয়। তো আমরা প্যাদা করেছি, আমরা জন্ম দিয়েছি, আমরা মেটাতেও জানি, সেটাই সবাই দেখলো। এবার আমরা আবার কোলে তুলে নিয়ে তাকে লালন পালন করে আবার মানুষ করতেও জানি, তো আবার মানুষ হবে। পারিবারিক সম্পর্ক, রাজনীতি দুটো তো একই জিনিস নয়, কোথাও তো তফাৎ রয়েছে। কোথাও তফাৎ খুব একটা নেই, কারণ আমরা ছোট থেকে শুনতাম যে রান্নাঘরে মারা রাঁধেন, মানে ওটা একটা কেমিস্ট্রি, আমরা বলতাম না। এবং মেয়েরা এই যে যারা সংসার চালায়, তারা প্রতিনিয়ত ঘরের মধ্যে একটা লড়াই করে, সেখানে কখনো কখনো রাজনীতিও হয়, শাশুড়ি বৌমার লড়াই, বিশেষ করে স্টার জলসা আর জি বাংলা। মানে বাঙালিদের তো এখন রাজনীতি, আপনি রাজনৈতিক বললেই ঘান নাচাতে না, না আমি অরাজনৈতিক, মানে আমার জীবন মানেই জি বাংলা, আর অন্দরমহল মানে স্টার জলসা আর কি, একটা এরকম ব্যাপার। তো রাজনীতিটা খুব ভালো করে জানে। তো এখন দেখুন, পরিবারের লোক বলুন, আমরা কংগ্রেস তো পরিবারই, আমরা কংগ্রেস। আজকে এই যে আমি যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটেছিলাম, আমরা একসাথে যে এই পরিবারটা, আমরা পরিবারের মতো করেই হাঁটতাম, এবং আমাদেরকে পরিবার মানতে পারলো না বলেই আজকে মমতা ব্যানার্জি, ওই ইতিহাস তো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সো ম্যারাথন, রাজনীতিটা ম্যারাথন, আজকে যে উপরে কালকে সে নিচে। তো যাই হোক, অনেকে বলতো কেন করছিস কংগ্রেসটা, তৃণমূলে চলে আয়। ভাল লাগছে আজকে তৃণমূলরা কংগ্রেসে চলে আসছে, সাইনবোর্ডে আসছে, পচা ডোবায় জল খেতে আসছে, উই আর হ্যাপি উইথ দ্যাট। তো আসুন, স্বাগতম, যারা যারা আসতে চান, আমরা না হয় পচা ডোবার জল দিয়েই স্বাগত করব। কিন্তু এই তৃণমূলকে তো চোর বলে আখ্যা দেওয়া হয় বিভিন্ন সময়, হয়তো আপনারাও কখনো কখনো বলেছেন। তো এই তারাই এখন দলে আসছে, এই তৃণমূলের হাতে এই 15 বছরে বিভিন্ন সময় ভোট পরবর্তী হিংসায় আপনাদের কর্মীদেরকে খুন হতে হয়েছে, মার খেতে হয়েছে, কোথাও গিয়ে তাদের সাথে বা তাদের পরিবারের সাথে ইনজাস্টিস হবে না তো? দেখুন, ইনজাস্টিস বলতে এটা মেনে নেওয়া তো কঠিন, অবভিয়াসলি। আমরা সবাই বলতাম রাস্তাতে, চোর চোর বললে আগে ওনারাই ফিরে তাকান, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা দেখুন, কংগ্রেসে এলে একটা জিনিস তো বলতে পারি যে রাহুলজির নেতৃত্বে কিন্তু চুরি ডাকাতি করতে পারবেন না। আমাদের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আপনি বলবেন রাজনৈতিক কারণে আপনাকে আশ্রয় নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু আপনি যদি বলেন যে আমি তাকে আমার বউয়ের সাথে লড়াই করে এসেছি, আমি জমি বাড়ি নিয়ে লড়াই করে এসেছি, আমি এর পয়সা মেরে এসেছি, কংগ্রেস সেটাতে আপোষ করবে না। এটা যতদূর আমরা জানি, কংগ্রেসটাকে বুঝি, এবং কংগ্রেস একটা গণতান্ত্রিক দল। আপনাকে একটু মনে করিয়ে দিই, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি তার বিরুদ্ধে ওয়াংচু কমিশন বসিয়েছিলেন। সেটা কংগ্রেসই পারে,
তার বিরুদ্ধে কমিশন বসাতে। তো কংগ্রেসের প্রত্যেকের কথা বলার, আঙুল তোলার মানে একটা অধিকার রয়েছে, এবং আজকে দিনে দাঁড়িয়ে আমাদের মূল এজেন্ডা হলো দেশ। হ্যাঁ, আজকে ওই আমরা বলতাম না যে যদি মানে এখানে বাগুইহাটি স্বাধীন হয় তাহলে তো আর বাঙুর বাদ যাবে না বা বাংলা বাদ যাবে না, তো এরকম একটা ব্যাপার। তো আমার এখন দেশের প্রশ্ন, আপনি দেখেছেন যে সরকারটাকে এত, বিশেষ করে মমতা দেবীরও হাত ছিলেন, মানে আমরা দেখেছি বিজেপিকে কিভাবে আস্তে আস্তে করে বাংলাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে সেই সরকারটাকে মানুষ অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু আজকে সেই সরকারটা প্রথম এসে এই যে পেটে লাথি মারাটা শুরু করলো। হ্যাঁ, এবং আজকের ডেটে দাঁড়িয়ে 4 লাখের উপরে লোক আজকের দিনে অনাহারে, তাই না? তো আমার যারা হিন্দুত্বের তেল মেখে রোদ মানে পোহাচ্ছেন আমরা বলি আর কি, আজকে তারা আমাকে বলুন কটা মুসলমান অনাহারে আছে আর কটা হিন্দু? হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দু খতরে মে হ্যাঁ, কারণ মোদিজি হিন্দুকে খতরে মে রাখছে। কারণ আজকে আপনি ভাবুন না, হকার কি সব মুসলমান? আজকে ওই যে 2 বাচ্চা দমদমে কাঁদতে দেখলাম, তারা মুসলমান ছিল। আজকে এনআরসির প্রথম নোটিশটা উত্তম কুমার ব্রজবাসীর বাড়িতে গেছিল, প্রথম প্রদীপ কর আত্মঘাতী হয়েছিল, কোনো আমার ভাই আকবর আলী বা সমীর আলম হয়নি। কিন্তু আজকে মতুয়াদের অবস্থাটা চিন্তা করুন। তো আজকে আপনি কার কথা বলছেন? আপনাকে বিজেপিকে তার স্ট্যান্ড পয়েন্টটা আগে ঠিক করতে হবে, যে আজকে বলছে আমি রাজস্থানের মতো গ্যাসের ব্যাপার, মানে 450 টাকা গ্যাস করবো, সেই আজকে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়িয়ে চলেছে, মেহেঙ্গাই। আজকে আপনি দেখছেন যে এমন একটা সিচুয়েশন আমরা পৌঁছে গেছি, আমরা শ্রীলঙ্কা দেখেছি, আমরা নেপাল দেখেছি, আমরা বাংলাদেশ দেখেছি, ভারতে এই জিনিস হবে আমরা কখনো ভাবিনি। আজকে ভারতে কেন যুবকেরা ককরোচ নামে এত খুশি? যে আরশোলা দেখলে আমরা বাড়িতে ভয় পেতাম, 3টে লাফ দিয়ে দূরে চলে যেতাম, আজকে সেই ককরোচ নাম আমাদের কাছে এত প্রিয়। কারণ মানুষ, বা এই যে আমি মনে করি মাইনরিটি, যদি আপনি বলেন মাইনরিটি হলো আমাদের ভারতের শিক্ষিত শ্রেণীরা, শিক্ষিত সমাজ যেটা, সেটা আজকের দিনে মাইনরিটি। আজকে এই যুব সমাজ বলুন বা যাই, তো কিন্তু এই শিক্ষিত সমাজ একটা জিনিস বুঝে গেছে যে মোদি থাকলে তার শিক্ষাক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে, তার বাকি সব জীবন ধারণের ক্ষেত্রে দিনে 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 কোথাও একটা আমরা গিয়ে মানে কোয়েশ্চেন মার্কে দাঁড়াচ্ছি। আর মোদিজি খুব ভালো করে জানেন যে উনি যেইভাবে ক্ষমতাসীন হয়ে আছেন, কখনো আদবানিকে আটকে, হ্যাঁ, তার বয়সের তুলে, কখনো কাউকে, আমি বলছি না খোলা মাইকে, আমরা সবাই জানি কিভাবে টিকে আছেন ক্ষমতায়। তো এখন কোথাও একটা আরএসএস বিজেপির মধ্যেও দ্বন্দ্ব, উনি জানেন যে উনি আর পারবেন না, কারণ ওনার যে 2টো পিলার, কখন নাইডু আর কে কখন ইদার উদার হয়ে যাবে, উনি শেষ। তো আজকে সেই জায়গা থেকে আমার মনে হয় কোথাও না কোথাও উনি ভাবলেন যে আমি থাকবো না, তো মমতা দেবীকে টিকিয়ে রাখার কি আছে। তো পুরোপুরি কাজে লাগিয়েছেন ইভিএমকে, পুরোপুরি কোথাও না কোথাও একটা আমাদের ওই যেটা বলি ভুতু মামা আর কি কাজ করেছেন। হ্যাঁ, কোথাও তো একটা কিছু গড়বড় হয়েছে, নইলে তো এই জিনিস হয় না। কারণ আমি আমার নিজে নির্বাচনে দেখেছি, যেখানে আমার রানিং মেম্বার ছিল সেই সব বুথে আমি 1, 2, 0 পেয়েছি। কি করে হতে পারে? আমার লোকজনের আমায় ভোট দেয়নি, এটা তো হতে পারে না। আমরা বুঝি যে কোন জায়গা থেকে। তো যাই হোক, উনি বুঝেছেন যে উনি, আর মোদি হয়তো ভাবছেন যে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন যে বিজেপিদের মধ্যে সবচাইতে ক্ষমতাবান হলো মোদি, যার আমলে এত সিট জিতেছে, যার আমলে এত সংসদ। উনি জানেন যে এইবার বিজেপি গেলে আর কোনো দিন সেটা আসবে না, তো ওনার নাম যেন বিজেপিতে স্বর্ণাক্ষরে বাঁধা থাকে, মানে লেখা থাকে আর কি। তার জন্য আমার মনে হয় উনি সেটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এমনি তো যাচ্ছে মায়ের ভোগে, হ্যাঁ, তো ঠিক আছে সবাইকে, তাই মমতাকেও ওই জায়গাটা শেষ করে দিলেন, তো আর কাউকে উঠতে দেবে না। তবে যাই হোক, আমার মনে হয় রাহুলজি নিশ্চয়ই বলছেন, আপনারা শুনেছেন যে 1 বছর ওই সরকারটা টিকবে কিনা সন্দেহ। তো দেখা যাক মোদির বাবা, মোদি এরা সবাই কি প্ল্যান করেছে। তবে একটা জিনিস, আমাদের সবার আগে দেশ, আজকে দেশমাতৃকার যখন প্রশ্ন, তখন আমাদের এক হতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে
শত্রুর শত্রু আমার বন্ধু। তো আমাদের প্রত্যেককে একটা জায়গায় এসে আমার মনে হয় ওই ফ্যাসিবাদী শক্তি বা স্বৈরাচারী শক্তি যেটা, তার বিরুদ্ধে আমাদের এক হওয়া উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় তৃণমূলে, যখন তৃণমূল গঠনও হয়নি, কংগ্রেসে ছিলেন, তিনি একেবারে বলা ভালো যে ছিলেন, মানে ছুঁচ হয়ে ঢুকেছেন বলবো না, তিনি কংগ্রেস থেকেই শুরুটা করেছিলেন। তো তারপরে দল ভাঙিয়ে নিজের আলাদা দল করে 15টা বছর ক্ষমতায়, আবার কংগ্রেসে ঢুকছেন। আবারও আপনার মানে যদি এরকম কিছু হয় তাহলে মানে আপনাদের নীতি আদর্শতে কোথাও মানে বাধছে না যে যে দলটা মানে কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছিল, আজকে সেই দল ভেঙে গিয়ে আবারও কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনেক সময় দেখবেন যে ঝগড়া হলে আমরা অ্যাপোলজি লেটার চাই, মানে আমরা কোথাও একটা মেটানোর চেষ্টা করি যে ঠিক আছে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আর নইলে মুখ দেখা দেখি বন্ধ। তো মমতা ব্যানার্জি আমাদের দলের থেকে গেছে, আমরা জানি আমাদের সাথে কি বেইমানি করেছে এবং আমাদেরকে পেছন থেকে ছুরি মেরেছেন। উনি রাজনাথ সিংয়ের হাতে চকলেট স্যান্ডউইচ খেয়ে অনেক রকম নাটক করে উনি ক্ষমতায় এসছেন, সব কিছু ঠিক আছে। আমাদের আজকের ডেটে উনি যখন টিএমসিতে থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু কেউ তার নাক ভেঙে যদি আমার দলে আসে এবং উনি আজকে দেখুন একটা জায়গা আপনাকে বলছি, অ্যাজ এ মানে মানুষ হিসেবে একটা জায়গায় খারাপ লাগছে, চরম বিরোধী আমি মমতা দেবীর, কিন্তু আজকে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি কালচার একদম নষ্ট হয়ে গেছে। আজকে কাউকে কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে, কাউর চুল ন্যাড়া করে দেওয়া হচ্ছে, কাউকে বিবস্ত্র করা হচ্ছে, কোনো মহিলার গায়ে ছেলেরা হাত দিচ্ছেন, কারোর মাথায় ডিম ছোড়া হচ্ছে, পচা ডিমের দাম বেড়ে গেছে। সো আমার বক্তব্য হলো, এটা যেমন হাসি পায়, আমরাও শাস্তি চেয়েছিলাম, আমরাও সবটা চেয়েছিলাম, কিন্তু তার একটা মানে তার একটা প্রসিডিওর হয়তো সব কিছুর, যে আমাকে নিয়ে যাক, আমাকে আইনিভাবে থানায় নিয়ে যাক, আমাকে জেরা করা হোক, আমাকে ইয়ে করা হোক, কিন্তু এই যে এটা একটা কোথাও পশ্চিমবঙ্গের কালচারের সাথে মানে একদম কৃষ্টি সংস্কৃতির সাথে বেমানান, কোথাও একটা যেন খাওয়া যাচ্ছে না। আজকে আপনি বলুন না, এমন একটা সরকার এসছে, আমরা এতদিন রাস্তায় সবাই ছিলাম অভয়ার জন্য, আমরা রাত দখলে নেমেছিলাম, আজকে একজন বয়স্ক মানুষ যে বাড়িতে ছিল তার মনটাও সেদিন রাত দখলে ছিল, হ্যাঁ কি না? আজকে আর এখন মানে বিজেপি ক্ষমতায় আসার পরে কটা ধর্ষণ হয়েছে আমার রাজ্যে, তার জন্য কোনো রাত দখল, কেউ কোনো কথা বলছে? অভয়ের বিচার নিয়েও নতুন কিছু দেখি, অভয়ার বিচার তো অভয়ের মা করতে নেমেছে, তাহলে বিজেপির এখানের মধ্যে ইয়েটা কোথায়? মানে বিজেপি তো ব্যর্থ, কারণ আজকে যদি এমন হতো অভয়ার মা সাপোর্ট করলো, বিজেপি বললো আমি ন্যায় বিচার দেবো, তাহলে অভয়ার মার বিচার যদি অভয়ার মাকেই করতে হয়, মানে অভয়ার বিচার যদি অভয়ার মাকেই করতে হয়, তাহলে বিজেপির এখানে কোন জায়গাটায় আমি ওনাকে ধরবো? কারণ কি দেখুন, আজকে আমি দেখছি বিজেপিতে কেউ আন্দোলন করছে, তাকে কারণ সংগঠন নেই, আপনাকে বুঝতে হবে, আজকে তারা ক্যান্ডিডেট পাচ্ছে না খুঁজে, কেউ আইডিওলজিক্যালি যাবে না বিজেপির সাথে, তো সেই জায়গা থেকে আজকে কখনো রেখা দিদি, হ্যাঁ, কারণ কি উনি আন্দোলন কেন, ওনাকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট রেখেও ওনারা করতে পারতেন, কারণ একজন বিধায়ক যখনই হবে আমার মনে হয় সংবিধান অনুযায়ী তার একটা কোনো মানে মাপকাঠি থাকা উচিত, যে সামান্যতম গ্র্যাজুয়েশন বা একটু শিক্ষাগত, কারণ দেখুন আজকে আপনি বিধায়ক মানে আপনি আপনার কোনো কিন্তু সব দল নির্বিশেষে আপনি একটা বিধানসভা রিপ্রেজেন্ট করেন এবং তার ইনফ্রাস্ট্রাকচার, তার সামাজিক মানে এভরিথিং সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। আপনি আজকে এলেন, এসে আপনি বললেন যে আপনি আমাকে আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি একটা পুলিশে আইসিকে একটু জানিয়ে দিন, একটা চিঠি লিখে দিন, সেই চিঠিটা উনি লিখতে পারবেন না, তার জন্য ওনাকে দাদা বা দিদির কাছে যেতে হবে। তাহলে আমি ওনাকে আন্দোলনের মুখ হিসেবে রাখতাম, আমি ওনাকে বিধায়ক করলাম কেন? আজকে একইভাবে অভয়া, তাহলে বিজেপি একটা কাজ করুক, ওনার কনস্টিটিউশনে রাখুক, যত মেয়েদের ধর্ষণ হবে, যেই মেয়েরা অত্যাচারিত হবে
পুরো ভারতবর্ষ জুড়ে, সেটা উনাও হতে পারে, হাতরাস হতে পারে, সেটা কামদুনি হতে পারে, পার্ক স্ট্রিট হতে পারে, গেদে, বোলপুর, মধ্যমগ্রাম, হোয়াট এভার, যেখানে যেখানে হয়েছে, এই ল কলেজই বা কী দোষ করলো, প্রত্যেকটা বাড়ির প্রত্যেক বাবা মাকে, সেটা বিজেপির এমএলএ হোক, এমপি হোক, বিজেপির নেতা কর্মীও যদি ধর্ষক হয়, তা সত্ত্বেও আমার মনে হয় ওই যে অত্যাচারিতদের বাড়ি থেকে তাদের যে কোনো একজনকে, বাবা বা মাকে, যে কোনো একজন এমপি বা বিধায়ক হওয়া উচিত। যদি এটাই যদি লাইন অফ অ্যাকশন হয় যে অভয়ার বিচার অভয়ের মা এমএলএ হয়ে করবে, তাহলে পার্ক স্ট্রিটের বিচার তাই হোক, কামদুনির বিচার তাই হোক, হাতরাজেরও বাড়ির কাউকে বানিয়ে দাও বিধায়ক। তাহলে পুলিশ প্রশাসনের হ্যাঁ, তাহলে আমার তো একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে যে আমার দরকার নেই, আমার সংগঠনের লোক দরকার নেই, আমার বিধায়ক হওয়ার জন্য আমি এখন থেকে খুঁজবো যে কার বাড়িতে অত্যাচারিত হয়েছে, তার বাবা মাকে বানাবো। কারণ অভয়ের মার সাথে আমাদের সবার সেন্টিমেন্ট জড়িত ছিল, উনি একটা রাজনৈতিক রং লাগিয়ে দিলেন, তো এইগুলো ঠিক নয়। আমরা সিধু কানু, হ্যাঁ, আজকে বিভিন্ন জায়গাতে আমরা কি পুজো করি না, আমরা কি তাদেরকে সম্মান জানাই না? যারা আদিবাসী অনেক আছে, যারা কিনা আন্দোলনকারী, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরা সবসময় তাদের পাশে থাকি। তার মানেই যে তাকে বিধায়ক হতে হবে, তার মানেই যে তাকে ওই একদম ক্ষমতাসীন হয়ে বসতে হবে, এমন ব্যাপারটা তো নয়। তো এই জায়গাগুলোতে আমাদের সংবিধানকে যদি আগামী দিনে রক্ষা করতে হয়, তাহলে আমার মনে হয় সবাইকে এক জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম বানিয়ে, এবং এই তৃণমূলের লোকজনও যারা আসবে আমি তাদের কাছেও বলবো, যাত্রা পার্টি হেনা তেনা ছেড়ে একটা কোথাও মানদণ্ড সেট করা হোক যে আমাদের এই গ্র্যাজুয়েশন, কোনো সাইকেল চোর, কোনো মাছ ব্যবসায়ী, কোনো অমুক, আমি কাউকে ছোট করছি না। আজকে যার জন্য আজকে একজন চাওয়ালার জন্য আমার দেশের এই অবস্থা হলো, আজকে চা ব্যবসায়ী তো অনেক আছে, তাই না? তো আমার বক্তব্য হলো, আমি কোনো কাজকে ছোট করছি না, আমি বলছি যেই কাজের জন্য আজকে, তাহলে তো যে কোনো চা ব্যবসায়ী গিয়ে ডাক্তারি পরীক্ষা দিত, ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে যেত, হতো না? আজকে এখানে চায়ের দোকানে কাকারা তো ডাক্তার হয়ে ঘুরে বেড়াতো। তো আমি চা ব্যবসায়ী, আমি চা ভালো বানাতে পারি, আমি সেটাতে মাহির হব। আমি টি জাংশনে চা খেতে যাই কারণ চাটা ভালো, তাই না? তো আমি সেখানে যাব। আমি এখন উনি যদি আমার আসে গল ব্লাডার অপারেশন করতে, আমি ওনার কাছে যাব কোনো দিন? তো মোদির অবস্থা সেই অবস্থা হয়ে যাচ্ছে। তো যে যেটাতে পারদর্শী সেটা হওয়া দরকার। তো বিধায়কদেরও একটা মানদণ্ড হওয়া উচিত, একটা এমপি এমএলএ যারা হবে তাদের একটা মাপকাঠি হওয়া উচিত যে ভাই আমার এই যোগ্যতা থাকলে আমি প্রতিনিধিত্ব করতে পারবো, লোকজনের কথা বলতে পারবো, কারোর সাহায্য ছাড়া আমি হাউজে সেটা নিয়ে চিৎকার করতে, হাউজে শপথই গ্রহণ করতে পারছে না, রিডিং করতে পারে। হ্যাঁ, সে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কি করে পড়বে আমাকে বলুন তো? আর অন্য কাউকে হেল্প করা তো দূরের কথা। তো সেই রকম হলে আজকে সেই জায়গা থেকে আমরা বাঁচানোর জন্য যাদের যাদের এক হওয়া দরকার সেইটুকুনি দেখা যাক। কংগ্রেসে আসলে আমরা নেব, কিন্তু আমরা তো আর যাচ্ছি না, কেউ যদি নিজের নাক ভেঙে আসবে। আরেকটা শেষ প্রশ্ন এই প্রসঙ্গেই করব। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে বিভিন্ন পোস্টে দেখছিলাম অনেকেই লিখছেন যে এই যে নিচুতলার কর্মীদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজনকে দলে নেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজনকে যদি দলে নেওয়া হয় তাহলে নাকি কংগ্রেসটা এই রাজ্য থেকে একেবারে শেষ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিলে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। আপনারা কি মনে করছেন? দেখুন, ডিসিশন, কংগ্রেস দলটা একটা আঞ্চলিক দল নয়, ন্যাশনাল পার্টি, এবং এটার সব রকম ডিসিশন সুপ্রিমো নেন, নেতৃত্বরা রয়েছেন, ওনারা যা ডিসিশন নেবেন আগামী দিনেও, কারণ আমাদের কথা শোনা হয় না, এটা ভুল, কারণ আমাদের কথা শোনা হয়েছে বলেই এবার 294টার আসনে আমরা লড়েছি। তো আমরা কেউ আমার দলে আসলো তাকে সঠিক পথে চালিত করা সেটা আমাদের দায়িত্ব, আমরা সেই দায়িত্বটা পালন করি। আর সে যদি আসতে চায়, তার, আমি তো বললামই, নাক ভেঙে যদি কেউ আসতে চায়, তো আমার দলের নেতৃত্ব যেটা ডিসিশন নেবে, আমার মনে হয় আমার দলের যারা সৈনিকরা রয়েছে, কংগ্রেস পার্টির যারা কর্মীরা রয়েছে, তারা সুপ্রিমোদের মানে কথা মাথা পেতে বরাবর নেয়, এবং আগামী দিনে কংগ্রেস কর্মীদেরকে আমরাও চাইবো যে যারা এতদিন কংগ্রেসটা দুর্দিনে করেছেন তাদেরকেও যেরকম জায়গা দেওয়া উচিত, তাদের কথাটাও ভাবা উচিত, এবং যারা নতুন দলে আসছে আমরা একসাথে মিলে, আমাদের এখন একটাই এজেন্ডা, আমাদের দেশকে বাঁচাতে হবে, বিজেপি বিরোধী যারা সবাইকে এক হতে হবে, কারণ
অন্যদিন আপনাকে রাজনীতি বা আপনার মুখের কথাটা বলার সময়ই আপনাকে দেবে না, যেইভাবে গণতন্ত্রটাকে হত্যা করা হচ্ছে আপনি কথা বলতেই পারবেন না যে একটা কিছু নিজের ব্যাপারে। তো তার জন্য আগে আমাকে বাঁচাতে হবে, কারণ যদি ওয়ান নেশন ওয়ান ভোট করে দেয় তারপরে আপনার কথা বলারই অধিকার থাকবে না। তো আমাদের আগে আমার মনে হয় ঘরটাকে বাঁচানো উচিত, তারপরে বাকি সব দেখা যাবে। আগে আপনি বাঁচলে তো নিজের নাম, বাপের নাম, তো আগে আপনি বাঁচি, তো আমাদের মানে দেশকে আগে বাঁচাই, হ্যাঁ, তারপরে তো সব কিছু। এবং এই বিজেপিকে হারাতে হলে যদি আগামী দিনে সিপিএম এর সাথেও জোট করতে হয় সেটাও কি করবেন? কারণ এবারে আপনারা জোট না করে ফল পেয়েছেন, গতবার জোট করেছিলেন কিন্তু কোনো ফল পাননি। তো আগামী দিনে এটা কি পরবর্তীকালে সিদ্ধান্ত হবে নাকি? সেটা দেখুন পুরোটাই সুপ্রিমোদের উপর। আমি তো একটাই কথা বলছি, বিজেপি বিরোধী, বিজেপিকে সরাতে যারা যারা আসবে, আমাদের রাহুল গান্ধীর হাত মজবুত করবে, আমাদের মা সোনিয়া গান্ধীর বিচারধারার সাথে মানিয়ে নেবে, এবং আগামী দিন লড়াইটা, কারণ লড়াইটা কংগ্রেস করবে, তো কংগ্রেসের সাথে যারা যারা আসতে চায় আমরা সবাইকে নেব। আমাদের একটাই, বিজেপিকে সরাতে হবে। এর আগেও তো রাজনীতি হয়েছিল, এমন তো নয়। তো বিজেপি, আমরা চাই যে একদম বিজেপিকে উৎখাত করে, বিজেপিকে শেষ করে আমরা নতুনভাবে আবার শুরু করব, কিন্তু আগে দেশটাকে বাঁচাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।